আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। গাইবান্ধায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মেটে আলু। স্বল্প খরচে উৎপাদন বেশি হওয়ায় লাভজনক এই চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। বাজারে ভালো চাহিদা থাকায় মেটে আলু জেলার গণ্ডি পেরিয়ে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন স্থানে। একসময় বাড়ির উঠানে কিংবা পরিত্যক্ত জমিতে পারিবারিক চাহিদা পূরণের জন্য চাষ করা হতো মেটে আলু। লাভজনক হওয়ায় এখন তা বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। গাইবান্ধার কৃষকরা শীতকালীন সবজির সাথে চাষ করছেন মেটে আলু। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় জেলার ১৫০ হেক্টর জমিতে মেটে আলু চাষ হয়েছে। বিঘা প্রতি ৮ থেকে ১০ হাজার টাকা খরচে আলু উৎপাদন হয়েছে ৬৫ থেকে ৭০ মণ। বাজারে প্রতি কেজি আলু ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এখানে অল্প পুঁজি বিনিয়োগ করলে অধিক লাভবান হওয়া যায়। ১৮০০ গেছে, আর আগে ফির বিক্রি করছি ২১০০-২২০০ পর্যন্ত বিক্রি করছি। চট্টগ্রাম বা ঢাকার পার্টিরা আসে, ওরা এখান থেকে কিনে নিয়ে যায়, ওখানে বিক্রি করে। মাটির নিচ থেকে আলু তোলার কাজ করছেন গ্রামের নারীরা। দিনই ২০০ বা ৩০০ এরকম করি, আর বেশি হয় না। যেদিন বেশি করি সেদিন ৫-৬ মণ হয়, আর যেদিনে কম করি সেদিনে কম হয় ২ থেকে ৩ মণের মতো। সংসারে সহযোগিতা হচ্ছে তো ৫-৭ মণ করে আলু বাঁচি আর পাই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, মেটে আলু চাষ সম্প্রসারণ করতে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ১ টাকা এখানে ইনভেস্ট করলে প্রায় ৬০ টাকা লাভ হয়। স্থানীয় পর্যায়ে যে মূল্যটা পান প্রায় তারা ১২০০ টাকা ১৩০০ টাকা পর্যন্ত প্রতি মণ বিক্রি হয়। বিশেষ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় এই মেটে আলু আমরা সাপ্লাই করে থাকি, বিশেষ করে সাদুল্লাপুর উপজেলা থেকে। তিনি জানান, রোপণের পর থেকে ৬ মাসের মধ্যে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফসল ঘরে তোলা যায়। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে ভিন্ন একটি প্রসঙ্গ। দর্শক, আপনারা এরই মধ্যে জানেন রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া একটি শিশুকে গতকাল থেকে উদ্ধারের অভিযান চলছে। এ বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। ইউসুফ, গর্তে পড়ে যাওয়া শিশুটির উদ্ধার অভিযান নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ সুমনা, তানোরের কোয়েলহাটি গ্রামে আসলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে আমি এই যেখানে শিশুটি পড়ে গিয়েছিল পরিত্যক্ত গভীর নলকূপের পাশে রয়েছে, এখনো উদ্ধার অভিযান চলছে। অভিযান চালাচ্ছে যাতে শিশুটি জীবিত উদ্ধার করা যায়। এর প্রেক্ষিতে আমরা দেখেছি যে গতকাল রাত থেকে এক্সটিভিটর মেশিন দিয়ে উদ্ধার অভিযান চলছে। গতকাল ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছিলেন মোট ৩৫ থেকে ৪০ ফিট গভীরে আসলে বাচ্চাটি শনাক্ত করতে পেরেছিলেন। মাটি খনন করা হয়েছে ৩৫ থেকে ৪০ ফিট গভীরে। তা আসলে শনাক্ত করতে পারা সম্ভব হয়নি এবং আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জেলার আশপাশের ইউনিট থেকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীরা এসে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। কিছুক্ষণ আগে এখানে কথা বলেছিলেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের অপারেশন অফ ডাইরেক্টর লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলছিলেন যে আসলে উদ্ধার অভিযান চলছে, এখন আমরা যাতে বাচ্চাটি জীবিত উদ্ধার করা যায় সেজন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং বাচ্চা যাতে রেস্কিউ উদ্ধারের পরে মেডিকেল সেবাটা পায় এর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও এখানে একটি মেডিকেল টিমও রয়েছে, অ্যাম্বুলেন্স উপস্থিত রয়েছে যাতে বাচ্চাটি জীবিত উদ্ধার করা যায়। তিনি বলছিলেন যে এখন পর্যন্ত যদি না পাওয়া যায় তবে পাইপের নিচ পর্যন্ত তারা আসলে মাটি খনন করবেন, খনন করে উদ্ধার অভিযান চালাবেন। তারপরে যদি বাচ্চাটি যদি উদ্ধারে শনাক্ত করতে না পারেন তবে স্থানীয় প্রশাসন এবং পরিবারের সিদ্ধান্ত মতে অন্য কোনো উপায়ে তা আসলে উদ্ধার অভিযান চালাবেন। আমরা এখানে দেখেছি যে স্থানীয় যে জনতা রয়েছে তারা, দর্শকরা খুব ভিড় করছেন এবং পাশাপাশি ফায়ার সার্ভিস
পুলিশ প্রশাসন এবং স্থানীয় ও উপজেলা নির্বাহী অফিসার গতকাল রাত থেকে এখানে রয়েছেন এবং এখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার তারাও আসলে দায়িত্ব পালন করছে। তবে উদ্ধারে ব্যর্থ হয়ে গতকাল বিকাল 4টার দিকেই ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যদের খবর দেয় স্থানীয় এলাকাবাসী। তারপরে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের মোট 3টি ইউনিট আসলে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরবর্তীতে মধ্যরাত থেকে আরো 2টি ইউনিট, মোট 5টি ইউনিট এবং সকালে আরো 3টি ইউনিট, মোট 8টি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। এবং আমরা দেখেছি গতকাল একটি এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি খনন করে আসলে উদ্ধার অভিযান চালাচ্ছিল। তবে পরে রাত 2টার দিকে আরো 3টি এক্সকাভেটর মেশিন আনার পরে মোট 3টা মেশিন দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন স্থানীয় প্রশাসন, তাতে সহযোগিতা করছেন এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা এখানে একদম একেবারে রাত থেকে পরিশ্রম করছেন। এখনো উদ্ধার অভিযান চলছে, মাটি খনন করা হয়েছে। গতকালকে যেটি বলা হয়েছিল যে 30 থেকে 35 কিলোমিটার ফিট নিচে আসলে শিশুটি শনাক্ত করা হয়েছে। তবে আজ এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি খনন করার পরে 35 ফিট নিচেও আমরা বাচ্চাটি শনাক্ত করতে পারিনি। তারা ধারণা করছেন যে পাইপটি রয়েছিল, পরিত্যক্ত পাইপ, এই পাইপের নিচে শিশুটি পড়ে গেছে। তবে এই বিষয়টা যদি আরেকটু জানাই যে এই পাইপটি পরিত্যক্ত ছিল এই একই কোয়েলহাট গ্রামের কফির উদ্দিন নামের এক ব্যক্তি এখানে ফসলে পানি সেচের জন্য একটি গভীর নলকূপ খনন করেন। তিনি 30 থেকে 40 ফিট খনন করে পানি লেয়ার না পাওয়ার কারণে তিনি এখান থেকে একটু ভরাট করে দিয়ে চলে যান। তবে এবারের বর্ষাতে এই পানির ফলে মুখটি আবার খুলে যায় এবং গভীরতা আবার সৃষ্টি হয়। এই গভীরতায় গতকালকে জিহাদ নামের যে 2 বছর শিশু রয়েছে তিনি আসলে পড়ে যান। তারই উদ্ধার অভিযান চলছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে ঢাকা থেকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের অপারেশন অফ ডাইরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তিনি এসেছেন। তিনি আমাদের ব্রিফ করেছেন এবং তিনি সার্বিক দেখভাল করছেন। তিনি বলছেন যে ওয়ার্ল্ডের বিশ্বের যত সব দেশ রয়েছে এ ধরনের উদ্ধার অভিযান আসলে খুব সময়ের বিষয় হয়ে থাকে। কারণ হচ্ছে যেহেতু জীবিত উদ্ধারের ক্ষেত্রে যে পাইপগুলো 6 ইঞ্চি বা 8 ইঞ্চি যে পাইপটি রয়েছে ওই পাইপ দিয়ে আসলে উদ্ধার করার বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ঝুঁকিপূর্ণ। তাই যেহেতু জীবিত উদ্ধার করা হবে সেই ক্ষেত্রে আমরা খুবই সাবধানের সাথে কাজটি করছি যাতে কোনো প্রকার ভাইব্রেট না হয়, ভাইব্রেটের ফলে উদ্ধার কাজে যেহেতু বাধাগ্রস্ত না হয় সে বিষয়টা তিনি বলছিলেন। এবং তিনি বলছেন যে এই সকল পাইপ দিয়ে গভীর নলকূপে নামার বিষয়ে ওয়ার্ল্ডের বিশ্বের যে সকল দেশে উদ্ধার অভিযান পরিচালনা হয়েছে সেগুলো ক্ষেত্রে 52 ঘন্টা, 48 ঘন্টা, 42 ঘন্টা পর্যন্ত অতিবাহিত হয়েছে। তবে আমাদের তিনি জানিয়েছেন 23 ঘন্টা অতিক্রম হয়েছে। তবে উদ্ধারের যে বাচ্চাটি শনাক্ত করতে এখনো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানাতে পারেন নাই। তবে উদ্ধার অভিযান চলছে। সুমনা, আসলে এই ছিল আমার কাছে রাজশাহী তানোরের কোয়েলহাট শিশু জিহাদের উদ্ধারের বিষয়ে সর্বশেষ খবর। সুমনা। আদনান, ধন্যবাদ আপনাকে। গাইবান্ধায় প্রত্যন্ত অঞ্চলে ধানের কুড়া থেকে তৈরি হচ্ছে ভোজ্য তেল। স্থানীয় চাহিদা মিটিয়ে এই তেল সরকারি বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে যাচ্ছে দেশের বিভিন্ন জেলার ভোক্তাদের হাতে। তবে নানা সংকটের কথা জানান উৎপাদকরা। ধান থেকে তুষ তুলে ফেলার পর চালের উপর যে পাতলা লালচে আবরণ থাকে সেটাকে বলা হয় রাইস ব্র্যান। এই রাইস ব্র্যান থেকে বিশেষ যন্ত্রের মাধ্যমে কয়েক ধাপে তৈরি করা হয় ভোজ্য তেল। পরে তা বোতলে ভরে বাজারজাত করা হয়। 2016 সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে যাত্রা শুরু করে প্রধান অয়েল মিলস। সেখানে গেলে চোখে পড়বে মহাকর্মযজ্ঞ। শত শত বস্তায় স্তূপ করা ধানের কুড়া। শ্রমিকরা সেই কুড়া ঢেলে দিচ্ছেন কনভেয়ার মেশিনে। সেখান থেকে কয়েকটি ধাপ পেরিয়ে সর্বশেষ রিফাইনারিতে যাচ্ছে ভোজ্য তেল। উৎপাদনের একেবারে শেষ পর্যায়ে বোতলজাত হচ্ছে এই তেল। পালিশটা হাউসে ঢালি, তাহলে এখান থেকে মনে করেন
মোটামুটি ভালো একটা আমাদের ইনকাম আসে। এখানে ওরা 1.5 মিনিট নামিচ্ছে পালিশ আসছে গেলে তো শেষে আমাদের 15,000 টাকার মতো আমরা বেতন পাই। বিপুল সম্ভাবনা নিয়ে দেশে যাত্রা শুরু করলেও চালের কুড়া থেকে উৎপাদিত এই ভোজ্য তেল অল্প কিছুদিনের মধ্যেই নানা সংকটের মুখে পড়ে। চালের যে কুড়া এবং পালিশ সেখান থেকে তেল উৎপাদন হয় এবং সারা বাংলাদেশের বিভিন্ন মিল থেকে অটো মিল থেকে ব্র্যান্ডটা সংগ্রহ করা হয় এবং ওই ব্র্যান্ড থেকেই তেল উৎপাদন হয় এবং এই তেলটা প্রথমে আমরা ভারতে রপ্তানি করতাম, এখন এলসি বন্ধ। তেলটা দুই ভাবেই বিক্রি হয়, ক্রুড অয়েলও বিক্রি হয়, রিফাইন অয়েলও বিক্রি হয়। বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা সংস্থার মতে ভোজ্য তেলে যেসব খাদ্যগুণ থাকা উচিত তা জলপাই তেলের পর সবচেয়ে বেশি রয়েছে রাইস ব্র্যান অয়েলে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। তৈরি পোশাক খাতে লিঙ্গ সমতা ও নারী নেতৃত্বের বিকাশে ঢাকায় শি লিডস দ্য উইভ শীর্ষক সংলাপ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সুইডেন ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের বাস্তবায়নে পরিচালিত প্রোগ্রেস প্রকল্প মঙ্গলবার এই অনুষ্ঠানের আয়োজন করে। নারী সুপারভাইজার, কারখানা কর্মকর্তা, বেসরকারি খাত, পরামর্শদাতা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় 150 জন অংশীজন এতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, তৈরি পোশাক খাতকে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে নিতে হলে নেতৃত্বের অগ্রযাত্রায় নারীদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। বিজিএমইএ সহসভাপতি বিদিয়া অমৃত খান নারী বান্ধব নীতিমালা গ্রহণের গুরুত্ব দেন। অনুষ্ঠানে নারীর অগ্রগতি নিয়ে নাট্য পরিবেশনা এবং প্রোগ্রেস প্রকল্পের জেন্ডার ভিত্তিক বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী উপস্থাপন করা হয়। এছাড়া পোশাক কারখানায় কর্মরত এক নারী কর্মী উপস্থিত সবার সঙ্গে তার সংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। ফুটবল তারকা ও জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে পার্ক এভিনিউ বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের সার্ক হেড সমীর সূর্যবংশী, পাশাপাশি বাংলাদেশ ম্যানেজমেন্ট কমিটির সদস্য ভাস্কর কুমার দে, রিতেশ বড়ুয়া, গোপাল দ্বিবেদী এবং শশাঙ্ক পানম্বুর। পার্ক এভিনিউ গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের একটি গ্রুমিং ব্র্যান্ড, যা আজকের আত্মবিশ্বাসী ও আধুনিক পুরুষদের জন্য প্রিমিয়াম বডি স্প্রে ও পারফিউম সহ ব্যক্তিগত সুগন্ধির জন্য বিশ্বব্যাপী পরিচিত। জামালের ক্যারিয়ারের যাত্রা এবং ব্যক্তিগত পরিচয় পার্ক এভিনিউ ব্র্যান্ডের সঙ্গে মানানসই, যা আত্মবিশ্বাসকে প্রতিফলিত করে। And I'm looking forward to a long-term relationship with Goodrich family and follow my page and see what's going to come up. এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে।